One day he's gonna follow you home. Is y'all better now? Yes, I lied to you. We're gonna kill every last one of you. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সিনার্স। এবং এই সিনেমাটির স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক, বাট তাই বলে তোমরা আবার পাঠিয়ে দিও না। তো সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 7.6। এবং ভিডিওর শুরুতে আমি বাড়তি কোনো কথা বলে তোমাদের বিরক্ত করতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, সিনেমাটা অনেক ভালো লাগার মতো একটা সিনেমা। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে ন্যারেটিভ কিছু কথা বলে, যে কিছু মানুষ জন্মায় এক টাইপের আশীর্বাদ নিয়ে, এক টাইপের শক্তি নিয়ে। যেমন কিছু মানুষ জন্ম নেয় তাদের ভেতরে গান বা মিউজিকের জাদু রয়েছে, এবং এই মিউজিকটা এমন একটা জিনিস যেটা মানুষের আত্মাকে প্রশান্তি দেয়। এবং এই সঙ্গীতের জাদুতে সময়ের আগে, সময়ের পরের বা ভবিষ্যতে থাকা প্রত্যেকটা আত্মা একত্রিত হয়। আর পুরাতন আয়ারল্যান্ডে এদেরকে বলা হতো ফিলি। আর রেড ইন্ডিয়ান মানে হচ্ছে আমেরিকার অরিজিনাল বাসিন্দা আর কি। আমেরিকান বলতে আমরা যাদেরকে চিনি তারা আসলে মূলত ব্রিটিশ, তারা আমেরিকা গিয়ে দখল করেছে। তো যাই হোক, রেড ইন্ডিয়ানরা তাদেরকে বলতো ফায়ার কিপার্স। আর তাদের সঙ্গীতে যে জাদুটা রয়েছে সেটা মানুষের আত্মাকে হিল করে দেয়, মানুষের মনে শক্তি যোগায়। তবে এরই সাথে তাদের ওই সঙ্গীত অনেক শয়তান শক্তিকেও আমন্ত্রণ জানায়। তো এই সিনেমাটা হয়তো হরর, একটু কাল্পনিক টাইপের, কিন্তু এই সিনেমাটিকে পুরো বাস্তবের যে ইতিহাস ছিল আমেরিকার, সেই ইতিহাসের সাথে সামঞ্জস্য করে তৈরি করা হয়েছে। আর সেই হিসেবে আমরা কিন্তু জানি আমেরিকাতে বর্ণবিদ্বেষ ছিল মারাত্মক, এবং কালো মানুষদেরকে চাকর হিসেবে ব্যবহার করা হতো। এবং ওই চাকরদের যে অত্যাচার করা হতো, তাদের মনে যে যন্ত্রণা থাকতো, সেই যন্ত্রণা থেকে তারা অনেক গান তৈরি করতো এবং গান গাইতো। আর ওই গানগুলোকে বলা হতো ব্লুজ। এবং ওরা যখন গান গাইতো কষ্ট ভরা কথা নিয়ে, আস্তে আস্তে ওদের মালিকরা সেই গানগুলো পছন্দ করা শুরু করে, মানে সাদা চামড়ার মানুষেরাও। আর সেই গানের যে ধরন তাদেরকে বলা হয় হচ্ছে ব্লুজ বা ব্লু, এই টাইপের কোন একটা কিছু। আর এরপর আসে হচ্ছে সিনেমার মূল কাহিনী। আমাদেরকে বলা হয় এটা হচ্ছে 1932 সাল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও 10 বছর আগে। আর তখন আমেরিকার মিসিসিপি আমাদেরকে দেখানো হয়। আর ওই জায়গাতে আমরা স্যামি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে গাড়িতে করে একটা চার্জে আসে। আর সে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে, যে একজন রেভেনেন্ট বা মনে করো ওই সাদাদেরই আন্ডারে রয়েছে। আর স্যামির অবস্থা আমরা দেখি খুবই খারাপ, এবং তাকে তো দেখেই মনে হচ্ছে অনেক মারটার খেয়েছে, তার সারা শরীরে রক্ত, তার হাতের গিটারটা ভাঙা। গিটার বলতে খালি গিটারের একটা টুকরো রয়েছে। তো স্যামির পিতা তো স্যামিকে দেখি ভয় পেয়ে যায় এবং কাছে টেনে নেয় এবং বলে ধর্মের পথে আসো এবং তুমি তোমার পাপগুলোকে ফেলে দাও। তো এখানে সে পাপ বলতে সঙ্গীতকে বোঝাচ্ছে, মানে ওই ব্লুকে বোঝাচ্ছে, এবং বলছে যে এই সঙ্গীতগুলো শয়তানকে ডাকে। আর তখন আমরা স্যামির মুখে একটা আঁচড়ও দেখতে পাই, আর যে আঁচড় দেখে আমরা বুঝতে পারি এটা কোনো মানুষ করেনি। তো আসলে ঘটনা কি ঘটেছিল এটা জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় 24 ঘন্টা আগে। তো আমরা 24 ঘন্টা আগের স্যামিকে দেখতে পাই, যে পাট খেতে কাজ করছিল, কিন্তু সে ছিল হচ্ছে গোলাম, মানে সাদাদের আন্ডারে। আর তাই কম টাকায় বাধ্য হয়ে তার এইসব খেতে কাজ করতে হতো, এবং তারা কাজের বদলে সর্বোচ্চ খাবার পেত। তো যাই হোক, স্যামি মনের দিক দিয়ে খুবই ভালো মানুষ ছিল এবং সবাইকে খুব রেসপেক্ট করতো এবং শান্ত প্রকৃতির একটা ছেলে ছিল। আর অন্যদিকে স্যামির আবার দুইটা চাচাতো ভাই ছিল, যমজ দুই চাচাতো ভাই, একজনের নাম স্টোক আর একজনের নাম হচ্ছে স্মোক। তো স্মোক হচ্ছে বড় ভাই, স্ট্যাগ বা স্টোক হচ্ছে ছোট ভাই, এবং তাদেরকে স্মোক স্ট্যাগ ব্রাদার বলা হয়। আর তাদের বেশভূষা দেখে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কালোরা এত পাটে চলছে কিভাবে। তো অ্যাকচুয়ালি তারা বাকি সবার চেয়ে আলাদা। তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা একটা বড় ক্রিমিনাল গ্যাং এর সাথে জড়িত ছিল, এবং কি হয়েছে তারা আস্তে আস্তে
আস্তে স্বাধীন হয়ে গিয়েছে। তাদের ক্ষমতা কিভাবে ইউজ করতে হয় সেই জ্ঞানও রয়েছে, কিভাবে পিস্তল হাতে ধরতে হয়, কিভাবে টাকা কামাতে হয়। মানে তারা এখন এই সাদাদের সমাজে অনেক বেশি শক্তিশালী এবং প্রথম কৃষ্ণাঙ্গ যারা সাদাদের সাথে সমানে সমানে চলছে। তো যাই হোক, তাদের কাছে অনেক টাকা রয়েছে এবং সেই টাকা দিয়ে তারা একটা জায়গা কিনতে চায় যেখানে তারা একটা ক্লাব বানাবে, যে ক্লাবে এই কালো মানুষেরা নাচ গান করতে পারবে, মদ খেতে পারবে, একসাথে আনন্দ করতে পারবে, গান গাইতে পারবে, মোট কথা একটা নাইট ক্লাব। তো যাই হোক, তারা একজন সাদা রঙের মানুষের কাছ থেকে এই বিশাল জায়গাটা কেনে, যেটাকে তারা আজকের মধ্যেই নাইট ক্লাবে পরিবর্তন করবে। তবে এই সাদা লোকটা মোটেও সুবিধার নয়, সে খুবই মারাত্মক লেভেলের একটা রেসিস্ট মানুষ এবং সে দেখতেই পাচ্ছ আসার পরে খালি বারবার থু ফেলছে ওদেরকে দেখে। এবং আমরা এটাও জানতে পারি যে সে একটা ক্ল্যান মেম্বার এবং এই ক্ল্যানরা কালো বর্ণের মানুষদের দেখতেই পারে না এবং তারা চাই না যে কালো বর্ণের মানুষ আমেরিকাতে এক্সিস্ট করুক বা ওরা উপরে উঠুক, এবং তারা সুযোগ পেলেই কালো মানুষদের উপর অত্যাচার করে। তো যাই হোক, তখন স্মোক তাদেরকে বলে, মানে বড় ভাই, তুমি তো অমুক ক্ল্যানের মেম্বার না, কিন্তু তোমার ক্ল্যানের কোনো মেম্বার যদি এখানে এসে জ্বালাতন করে একেবারে কিন্তু সাফারি কিরকিরা করে দেবো। এবং আমরা দেখতে পাই স্মোক এবং স্ট্যাকের কাছে কিন্তু বন্দুক রয়েছে। তো এই কারণে সাদা লোকটা কোনো কিছু বলে না, জাস্ট খালি এটুক বলে, আরে না, আমি কোনো ক্ল্যানের অংশ নেই, আমি তো খালি হাগিমতি খাই, আমি কোনো ঝামেলা চাই না। কিন্তু আমরা বারবার এটা কিন্তু দেখতে পাই যে সাদা চামড়ার লোকটা যতবার কথা বলছে এবং থুতু ফেলছে এবং কথার মাধ্যমে ওরা ছোট করার চেষ্টা করছে ওদেরকে। তো যাই হোক, ওই সাদা চামড়ার লোকটা চলে যাওয়ার পরে তারা তাদের কাজিন স্যামির সঙ্গে দেখা করে। স্যামি খুব সুন্দর গিটার বাজায় এবং খুব ভালো গানও গাইতে পারে, কিন্তু ওর বাবা হচ্ছে পুরো উল্টো একজন ধার্মিক মানুষ এবং সে স্যামিকে যেতে দিতে চায় না। তবে স্যামি তখন তার বাবাকে বলে, আমি গোটা সপ্তাহ কুত্তার মতো খাটি, একটা দিনকে আমি একটু শান্তিতে কাটাতে পারি না, স্বাধীনভাবে কাটাতে পারি না? তবে তার পিতা বলে গিটার বাজানো একটা শয়তানের কাজ, আর একদিন শয়তান কিন্তু এই গিটারের কারণে তোমার পিছু পিছু চলে আসবে। তো যাই হোক, স্যামি কিন্তু এটা ইগনোর করে এবং সে তার চাচাতো ভাই স্মোক এবং স্ট্যাকের সাথে চলে যায় এবং তাদের কিছু জিনিস আনতে হবে আজকে, এবং আজকের ভেতরেই তারা তো ওই নাইট ক্লাব ওপেন করতে চলেছে এবং আজকে রাত্রেই তাদের অনেক মানুষকে একত্রিত করতে হবে, অনেক কাজ। কিন্তু এর সাথে স্মোক মানে বড় ভাই আবার তার ছোট ভাই স্ট্যাককে নিয়ে একটু চিন্তিত, আর এই কারণে সে তার চাচাতো ভাই স্যামিকে বলে স্ট্যাকের দিকে একটু নজর রাখতে এবং লক্ষ্য রাখতে বলে, যদি কোনো সাদা চামড়ার বা কালো চামড়ার মানুষ ওর দিকে একভাবে তাকিয়ে থাকে তার মানে অবশ্যই ও খারাপ কোনো কিছু চিন্তা করছে, আর আমাদের যেহেতু কেউ পছন্দ করে না, আমাদেরকে মেরে ফেললে কেউ আমাদের খবরও রাখবে না। তো তুমি নগদ করবে কি, ওকে অ্যালার্ট করে দেবে এবং প্রয়োজনে ফাইট করবে। তো যাই হোক, এরপর ওরা মার্কেটে গিয়ে পৌঁছায় আর এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টা। তো স্ট্যাক সেখানে একটা ছোট মেয়েকে দায়িত্ব দেয় যে তাদের গাড়িটা খেয়াল রাখতে। তো যাই হোক, গাড়ির মধ্যে অনেক মালপত্র রয়েছে, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে এবং ওই মেয়েটার দায়িত্ব হচ্ছে যদি কোনো সন্দেহভাজন মানুষকে দেখে তাহলে বাঁশি বাজিয়ে দেবে, আর এই কাজটা করলেও যথেষ্ট টাকা পাবে। তো মেয়েটা অনেক মন খুশিতে কাজ করা শুরু করে এবং এরপর স্ট্যাক যায় তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে এবং তারা দুজন স্বামী স্ত্রী, দুজনই চাইনিজ এবং এইখানে অনেক চাইনিজে বর্তমানে আর কি আস্তে আস্তে বসতি স্থাপন করেছে। তো স্ট্যাক ওদেরকে প্ল্যানটা বলে যে আমরা একটা নাইট ক্লাব খুলতে যাচ্ছি, মানে যেটাকে তখনকার ভাষায় ব্যারেল হাউস বলা হয়, মানে যেখানে মানুষেরা গিয়ে ইচ্ছে মতো মাল খাবে, গান বাজনা করবে, মজা ফুর্তি করবে। আর এটা তারা করছে নিজস্ব কমিটির জন্য, অর্থাৎ কালো মানুষ প্লাস এর সাথে যারা ছোট গোত্রীয় রয়েছে, যারা সুযোগ পায় না, স্বাধীনভাবে চলতে পারে না, তাদের জন্য। আবার এইদিকে চাইনিজ দুই স্বামী স্ত্রীর তাদের বড় একটা সুপার শপ রয়েছে, তো তাদের দায়িত্ব পড়েছে সেই নাইট ক্লাবে বা ব্যারেল হাউসে মালপত্র সাপ্লাই দেওয়ার, আর এটা করলে তাদের অনেক লাভ হবে। তো তারা রাজি হয়ে যায়, বাট তখনই গাড়ি পাহারা দেওয়া সেই মেয়েটা বাঁশি বাজিয়ে ওঠে। তো স্ট্যাক সেখানে গিয়ে দেখতে পায় একজন লোক গাড়ি থেকে চুরি করার চেষ্টা করছে। তো স্ট্যাক সরাসরি গিয়ে পায়ে গুলি মেরে দেয়, কিন্তু তখনই দেখতে পায় এটা একটা কৃষ্ণাঙ্গ এবং ওরই পুরনো এক বন্ধু। তো সে যখন দেখতে পায় তার নিজের লোক, এজন্য করে কি চিকিৎসা টাকা দিয়ে দেয়, কিন্তু আমরা এটা দেখতে পাই যে ওরা খুবই স্ট্রেট কাট, কাউকে গোনে না। আর এরপর স্ট্যাক স্যামিকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়, আর যাত্রাপথে সে স্যামিকে একটা গান শোনাতে বলে। তো স্যামি তখন তার ট্যালেন্টটা দেখায়। তো স্যামির ট্যালেন্টে স্ট্যাক একদম মনে করে যে খুব খুশি হয়ে যায় এবং স্ট্যাক বুঝে যায় যে আমাদের কোম্পানি বা আমাদের নাইট ক্লাব সফল হবে, ভালো ইনকাম হবে। আর তাছাড়া স্যামিকে তো নিয়েছেই তোমার গান গাওয়ানোর জন্য, কিন্তু এর সাথে ওদের একজন পিয়ানিস্ট লাগবে। তো ওই কারণে সাক্ষাৎ করে তারা স্লিম নামের একজন লোকের সাথে, আর আমরা দেখতে পাই সে ওখানে অলরেডি মুখ দিয়ে গান বাজাচ্ছিল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই কালো মানুষদের অবস্থা খুবই খারাপ এবং তারা এইভাবেই সামান্য 2 পয়সা ইনকাম করে কোনো রকমের চলে, কিন্তু এই লোকটার অবস্থা আরো বেশি খারাপ, কারণ সে অনেক লাইফে ডিপ্রেসড এবং সে যা কামায় ওই টাকাটা মদ খেয়ে উড়িয়ে দেয়। তো স্ট্যাক যখন অফারটা দেয় যে বারে গান করতে হবে, ওই লোকটা রাজি হয় না। সে জানায় আমি অলরেডি একটা হোটেলে মিউজিক বাজানোর জন্য পার্মানেন্ট জব করি। তবে এই লোকটা যেহেতু অনেক বেশি মাতাল ছিল, তো তখন স্ট্যাক করে কি তাকে নাম করা আইরিশ বিয়ার দেখায়, আর এই জিনিসটা এই লোকটার কাছে একদম নতুন ছিল। তো স্ট্যাক তখন জানায় এরকম ভর্তি ভর্তি বোতল রয়েছে আমার কাছে, যত খুশি পান করতে পারো, তবে আজকে রাতে তোমাকে অবশ্যই আমাদের নাইট ক্লাবে গিয়ে মিউজিক বাজাতে হবে। তো ওই লোকটা মদের লোভ পেয়ে আর না করতে পারে না এবং সে খুবই খুশি। আর এরপর সে স্যামি একসাথে একটা সুন্দর মিউজিক তৈরি করে এবং এখানে বহু মানুষ একত্রিত হয়। তো এর ফলে যেটা হয়, ওদের ব্যারেল হাউস সম্পর্কে অনেকে জেনেও যায়, অ্যাডভার্টাইজিং এরও কাজ হয় এবং অনেক মানুষ জড়িত হয়। এবং এইখানে পার্লিন নামের আরেকটা কৃষ্ণাঙ্গ মেয়ে ছিল, সে আবার খুব সুন্দর এখানে গান গায়। তো স্যামির সাথে তার মনের আদান প্রদান হয়ে যায় এবং স্যামি তাকে আজকে রাতের জন্য ব্যারেল হাউসে ইনভাইট করে। তো ওই মুহূর্তে সেখানে মেরি নামের আরেকটা মেয়ে চলে আসে, যেটা একটা শ্বেতাঙ্গ মেয়ে, এবং সে সরাসরি এসে স্ট্যাকের সাথে কথা বলতে চায়। আর আমরা জানতে পারি এটা স্ট্যাকের এক্স গার্লফ্রেন্ড।
গার্লফ্রেন্ড, তবে স্ট্যাকই তাকে ছেড়ে গিয়েছিল। আর কারণটা হচ্ছে স্ট্যাক আমরা জানি যে একটা সময় মাফিয়া ছিল, সে যে কোনো সময় মারা পড়তো বা তার জন্য তার গার্লফ্রেন্ডের উপর দিয়ে কোনো বিপদ আসতে পারতো, তো এই কারণেই সে ওকে ছেড়ে গিয়েছিল। আর এদিকে আমরা জানতে পারি ম্যারিজ যদিও সাদা চামড়ার, তবে তারপরেও সাদা চামড়ার সমাজে তার কোনো ক্ষমতা নেই, কারণ ক্ষমতা অলওয়েজ নির্ভর করে কার কত টাকা আছে সেই হিসাবে। মানে যে এত হিন্দু মুসলমান এত কিছু করি আমরা, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এইভাবে চলে না। ব্যাপারটা ওই সমাজেও কে টাকা আছে, কে ক্ষমতাবান সেই হিসেবে চলে। মুসলমান সমাজেও কিন্তু মুসলমান নির্যাতিত হয় সবচেয়ে বেশি, হিন্দু সমাজে হিন্দু নির্যাতিত হয় সবচেয়ে বেশি। ব্যাপারটা এরকমই আর কি। তো যাই হোক, এরপর স্ট্যাক, স্যামি আর হচ্ছে ওই যে স্লিম, ওরা তিনজন মিলে একটা তুলার ক্ষেতের মাঝখান দিয়ে যখন যাচ্ছিল, সেখানে বহু কালো বর্ণের মানুষদেরকে জোর করিয়ে কাজ করানো হচ্ছিল এবং তারা মনের দুঃখে কাজ করছিল আর একত্রে গান গাইছিল এবং এদেরকে বন্দুকের ডগায় রেখে কাজ করানো হতো, ঠিক যেমনটা আমাদের দেশেও ব্রিটিশরা নীল চাষীদের সাথে করেছিল। তো তখনই ওই ডেল্টা স্লিম মানে ওই মাতাল চেঁচিয়ে ওঠে এবং বলে, তোমরা গান মন খুলে গাও, হাত তুলে গাও। বাট তখনই সেখানে ওই মালিক আকাশে একটা গুলি চালায় আর ওই গোলামরা ভয় পেয়ে আবারও নিজের কাজ শুরু করে। আর এই যে এই কালো লোকরা গান গাচ্ছে না, এই গানগুলোকে ব্লুজ বলা হতো এবং এখন এই ব্লুজ গানগুলো অনেক বেশি জনপ্রিয়। কারণটা হচ্ছে এর মধ্যে কষ্ট, বেদনা, গভীর অনুভূতির গল্প থাকে। তো যাই হোক, এরপর তারা কর্নবেট নামক আরেকজন মানুষকে হায়ার করে, যাকে আজকের রাতে ওই ব্যারেল হাউসের বাউন্সার গার্ড হিসেবে থাকতে হবে। মানে নাইট ক্লাবের নিরাপত্তার জন্য যে সিকিউরিটি থাকে তাদেরকে বাউন্সার বলা হয়। আর অন্যদিকে আমরা দেখি বড় ভাই স্মোক গিয়েছে তার পিতার কবরের কাছে এবং এখানে আমরা জানতে পারি যে তার পিতা একদমই তাদেরকে পছন্দ করতো না, কারণ তাদের জন্মের সময় তাদের মা মারা গিয়েছিল এবং তাদের পিতা খুবই খারাপ ছিল এবং সে ছোট ভাই এবং ওকে খুবই মারতো। আর এটা নিয়ে স্মোক একদিন প্রতিবাদ করে এবং হয়তো তার হাতেই তার পিতা মারা গিয়েছিল। তো এর মানে তারা না সমাজের কাছ থেকে সুখ পেয়েছে না ফ্যামিলি থেকে, তবে তারপরেও তারা পিতাকে অনেক ভালোবাসে। তো এরপর বড় ভাই স্মোক চলে যায় হচ্ছে তার এক্স ওয়াইফের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে অ্যানি এবং সে হচ্ছে হুডু রিচুয়ালস করে, কালোদের যে একটা রিচুয়ালস বা কবিরাজি, এবং ওই সময় এই টাইপের রিচুয়ালস গুলো অনেক জনপ্রিয় ছিল। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি এই স্মোকের সাবেক বউ অ্যানি কিন্তু স্মোক এবং স্ট্যাক মানে দুই ভাইকেই খুব ভালোবাসে এবং সে মনে করে তার ম্যাজিকের জন্যই এই দুই ভাই এই সমাজে এখনো জীবিত রয়েছে। তবে স্মোক এইসব ম্যাজিক একদমই বিশ্বাস করে না আর এগুলো সে পছন্দও করে না। আর কেন এভাবে বিশ্বাস করবে? কারণ তাদের একটা বাচ্চা হয়েছিল, মেয়ে বাচ্চা, সেটা মারা গিয়েছিল। তো তার স্ত্রীর ম্যাজিক যদি সত্যি এত কার্যকর হতো তাহলে সে তার ওই বাচ্চাটা বাঁচাতে পারলো না কেন? তো এরকম কিছু মতবিবাদের কারণে তাদের দুজনের সম্পর্কটা টেকেনি। আর তারা হয়তো এখন স্বামী স্ত্রী নেই, তবে তাদের ভেতরে সেই কানেকশনটা এখনো রয়ে গিয়েছে। তো যাই হোক, অ্যানি খুবই চমৎকার রান্না করে, তো এই জন্য স্মোক এসেছে যে আজকের রাতে যারা আসবে তাদের জন্য অ্যানি যেন রান্না করে। তো মোটামুটি সব লোক রেডি, মাল সাপ্লাই করা, রান্নার লোক, দারোয়ান এবং ভেতরে মদ আছে, সিঙ্গার রয়েছে, সব রেডি এবং আজকের মধ্যেই ব্যারেল হাউস উদ্বোধন হবে। তবে এখানে আমাদের আবারও মনে করিয়ে দেওয়া হয় যেহেতু একটা ভালো সঙ্গীত অতীত ভবিষ্যতের প্রত্যেকটা আত্মাকে একত্রিত করে, এর সাথে সেটা শয়তানকে আমন্ত্রণ করে। তো এরপর আমরা একজন মানুষকে দেখতে পাই যার গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে তার হয়তো শরীর পুড়ে গিয়েছে, আর সে চলে যায় একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য, আর ওই বাড়িতে একটা কাপল বসবাস করে। তো আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে আইরিশ লোক, মানে ওই সময়ে আমেরিকাতে আইরিশরাও মনে করো নিগৃহীত ছিল অনেক, যদিও সাদা চামড়া, ওদেরকে দেখতে পারতো না। তো আইরিশ লোকটা বলে আমার সাহায্যের প্রয়োজন, কারণ রেড ইন্ডিয়ানসরা আমার পরিবারকে হত্যা করেছে, এখন আমাকে হত্যা করার চেষ্টা করছে, আমার একটু লুকানোর জায়গা প্রয়োজন। তো যাই হোক, যে লোকটা সাহায্য চাচ্ছে বা আইরিশ, তার নাম হচ্ছে রেমিক এবং তার সারা শরীরটা পুরা দেখাচ্ছে। আর তখন সে আইরিশ লোকটা খেয়াল করে ওই কাপলটার ঘরের মধ্যে একটা ড্রেস রয়েছে, যেই ড্রেসটা ওই ক্ল্যানের মানুষগুলো পরে যারা কালো বর্ণের মানুষদেরকে হত্যা করে। তো যাই হোক, এই কাপলটা জানায় এই স্থানে তো কোনো রেড ইন্ডিয়ানসরা নেই, যদিও তারা বসবাস করতো তবে সেটা 20-30 বছর আগে, তো তুমি তো মিথ্যা বলছো। বাট তখন ওই লোকটা করে কি কিছু স্বর্ণের কয়েন দেয়, তো স্বর্ণের কয়েনের লোভে ওরা করে কি লোকটিকে আশ্রয় দেয়। তো কিছু সময় পরে এখানে রেড ইন্ডিয়ানরা চলে আসে, মানে আমেরিকার সত্যিকারের মালিক যারা, এবং তারা বলে আমরা এমন একটা মানুষকে খুঁজছি, সে খুবই ডেঞ্জারাস, তাকে দেখে সাধারণ মনে হলেও সে কিন্তু সাধারণ নয়, এখনই সময় তাকে আটকানোর, সন্ধ্যা লেগে গেলেই অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাকে আর আটকানো যাবে না। বাট ওই কাপলরা আবার রেড ইন্ডিয়ানদের দেখতে পারতো না, মানে সাদা চামড়ার, তারা হেল্প করে না। আর তখন ওই রেড ইন্ডিয়ানদের মধ্যে থেকে একজন লক্ষ্য করে যে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তারা বুঝতে পারে বেশিক্ষণ তাদেরকে এখানে থাকা ঠিক হবে না, এখান থেকে বেরোতে হবে। তো এরপর তারা এখান থেকে চলে যায়। আর তারপর সেই কাপলের মধ্যে যে মেয়েটা ছিল সে চলে যায় হচ্ছে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে বার্ট। তবে ভেতরে গিয়ে সে লক্ষ্য করে তার স্বামী রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে এবং যে মানুষটাকে তারা একটু আগে আশ্রয় দিয়েছে রেমিক, তার মুখে রক্ত লেগে রয়েছে। তো রেমিক এখানে একটা শয়তানি হাসি দিয়ে বলে তোমার স্বামী এখন বিশ্রাম নিচ্ছে, তবে এখনই ঠিক হয়ে যাবে। এবং আমরা সত্যি সত্যি দেখতে পাই বার্ট নামের সেই লোকটি, মানে ওই মহিলাটির স্বামী আবার উঠে দাঁড়ায় আর তার চোখগুলো জল জল করছে, দাঁতগুলো বেরিয়ে গিয়েছে, মুখে রক্ত, এবং এরপর বার্ট করে কি তার স্ত্রীকেও খেয়ে ফেলে, মানে রক্ত খায় আর কি। তো এখানে আমরা বুঝতে পারছি এরা ভ্যাম্পায়ার। তো রেমিক ছিল একজন ভ্যাম্পায়ার। রেমিকের শরীরে কেন আগুন পড়ছিল? কারণ হচ্ছে আমরা জানি ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না। তো ওই রেড ইন্ডিয়ানদের দাবরানি খেয়ে ও হয়তো পালাতে গিয়েছিল, তখন ওর শরীরে সূর্যের আলো পড়েছিল এবং ওর শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা এটা বুঝতে পারি যে রেড ইন্ডিয়ানরা অনেক বেশি সতর্ক এবং তারা জানে যে এখানে ভ্যাম্পায়ারের অস্তিত্ব রয়েছে, আর এ কারণে তারা সন্ধ্যার আগেই সেই স্থানটা ত্যাগ করে। তো যাই হোক, রেমিক কিন্তু ওই কাপলকে কামড় দিয়ে তার গোলাম বানিয়ে নিয়েছে। আর এদিকে রাতের বেলা সেই ব্যারেল হাউস ওপেন করা
করা হয় এবং তার কথা মতো সকল মানুষ একত্রিত হয় এবং তারা তাদের টাকা পয়সা খরচ করা শুরু করে। আর এইদিকে দেখতে পাই আমাদের স্যামির সাথে পার্লিনের জুটিটাও বেশ জমেছে এবং তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে। আর একই সাথে সেখানে ম্যারিও এসেছে, সাদা চামড়ার। আর ম্যারির মুখ থেকে আমরা জানতে পারি যে স্ট্যাকের সঙ্গে তার কিভাবে সম্পর্ক হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে আমরা জানতে পারি যে ম্যারির যে মা ছিল সাদা চামড়ার, সেই মূলত স্ট্যাক আর স্মোক এই দুই ভাইকে ছোটবেলা থেকে লালন পালন করেছিল। আর এই জন্যই আর যে কারণে ওই ক্ল্যানের মানুষগুলো যারা কালো চামড়ার মানুষদেরকে মারতে চায় বা ছোট করে রাখতে চায় তারা ওদেরকে টাচও করতে পারেনি। আর এই জন্যই স্ট্যাক আর স্মোক বাকি সব কালোদের চেয়ে ওরা শিক্ষিত হয়ে বড় হয়েছে এবং শক্তিশালী হয়ে বড় হয়েছে। তো যাই হোক, এরপর পার্টি শুরু হয়, গান গাওয়া শুরু হয়। আর এইখানে স্যামি তার মিউজিকের জাদু দেখায় এবং স্যামির গলায় একটা অসাধারণ জাদু রয়েছে। এবং এইখানে আমাদেরকে ওল্ড ক্লাসিক্যাল ব্লুজ থেকে বর্তমান সময়ে যে তোমার ব্লুজ রয়েছে সেটারও কিছু দেখানো হয়, কাল্পনিক কিছু দেখানো হয়। আর আমরা যে শুনেছিলাম যে সঙ্গীতের জন্য শয়তানও আকর্ষিত হয়, তো এখানে আমরা দেখি রেমিক আর সেই কাপল তারাও চলে এসেছে। তো তারা এখানে প্রবেশের চেষ্টা করে, তবে দারোয়ান কনভেন্ট তাদেরকে আটকে দেয়। তবে রেমিক এখানে জানায় আমরাও তো এখানে এসেছি আনন্দ করার জন্য, টাকা পয়সা খরচ করার জন্য, সঙ্গীতের জন্য। তবে তারপরেও তাদের সাদা চামড়া বলে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এরা তো ভ্যাম্পায়ার এবং রাতের বেলা এদের মারাত্মক শক্তি। তবে তারপরেও তারা কেন ভেতরে ঢুকতে পারছে না? অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ারের কিছু নিয়ম রয়েছে, তারা কোনো প্রাইভেট প্রপার্টিতে বা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না যদি তাকে ইনভাইট করা না হয়। ব্যাপারটা অনেকটা এরকম, জিন সরাসরি তোমার উপরে আসছে না যদি না তুমি তাকে ইনভাইট করো। আর অন্যদিকে আমরা দেখি সেই দুই ভাই হিসাব করে দেখতে পাই যে এই ব্যারেল হাউস থেকে তাদের খুব বেশি লাভ হচ্ছে না, কারণ যাদের নিয়ে তারা এখানে অনুষ্ঠান করছে তারা সব গরিব মানুষ, তাদের কাছে টাকাই নাই, কারণ তাদেরকে এখনো গোলাম বানিয়ে রাখা হয়েছে। তাদেরকে এমন একটা সিস্টেমে অর্থনীতি রাখা হয়েছে যাতে তারা বড় হতে না পারে, বিজনেস করতে না পারে, সাদা চামড়া লোকদের সাথে সমানে সমানে না চলতে পারে। এবং তাদের টাকাগুলো আসা হচ্ছে কোম্পানি স্ক্রিপ্টের মাধ্যমে, ওরা যদি খরচ করে কোম্পানি সেটা টাকা দিয়ে যাবে, ওরা করতে পারবে না, নিজেদের হাতে ক্ষমতা দেয় না। তো দুই ভাই তখন চিন্তায় পড়ে যায় যে এভাবে হলে তো হবে না, যত চিন্তা করেছিলাম অত লাভ তো হবে না। আর তখন সাদা চামড়ার ম্যারি বলতে থাকে তবে 3 জন সাদা চামড়ার মানুষ এসেছিল গান গাওয়ার জন্য, আর তারা তো কোম্পানির স্ক্রিপ্টের মাধ্যমে পে করবে না, আর তারা তো ডাইরেক্ট ডলারে পে করবে, যেটা তোমার এই মুহূর্তে দরকার। তো এই কারণে ম্যারি চলে যায় তাদের সাথে কথা বলার জন্য। আর আমরা দেখতে পাই ওই 3 জন লোক এখান থেকে যায়নি, তারা বাইরেই সুন্দর গান গাইছে। তো ম্যারি তাদের সঙ্গে কথা বলা শুরু করে, বাট ওই মুহূর্তে এই মানুষগুলো অন্য আলোচনা শুরু করে। আর এখানে ম্যারিতে এমনি একটু কষ্ট রয়েছে, কারণ স্ট্যাককে সে ভালোবাসে, তবে স্ট্যাক তাকে একসেপ্ট করছে না, এই জন্য তার মন খারাপ। কিন্তু ওই ভ্যাম্পায়ার গুলো ওর ম্যারির অবস্থা বুঝতে পারে এবং এমন সিস্টেমে কথা বলা শুরু করে যাতে ম্যারি আরো ডিপ্রেসড হয়। এবং আমরা দেখতে পাই যে রেমিকের মুখ থেকে লালা ঝরছে, ম্যারিও এটা দেখতে পায়। আর এর কারণটা হচ্ছে কি, চোখের সামনে রক্ত দেখে ওরা সহ্য করে রাখছে, বুঝতে পারছো। তো ম্যারির কাছে ওদের কথাবার্তাগুলো আবল তাবল লাগে, আর এই কারণে ওদেরকে বন্দুকের ভয় দেখায়, মাতাল মনে করে। বাট তখনই রেমিক পেছন থেকে ম্যারির উপর আক্রমণ করে। আর তারপর আমরা দেখতে পাই ম্যারি ফিরে আসে এবং আশ্চর্যজনক ভাবে সে কনভেন্টকে জিজ্ঞাসা করে বা দারোয়ানকে, তুমি কি আমাকে ঢুকতে দেবে না? কনভেন্ট তো ম্যারিকে আগে থেকে চেনে, ম্যারিকে ঢোকার অনুমতি দেয়। তো ম্যারি চলে যায় স্ট্যাকের সাথে সাক্ষাৎ করতে। তো স্ট্যাককে সে গোল্ড কয়েন গুলো দেখায়, যেটা অবশ্যই রেমিক দিয়েছে। আর এই গোল্ড কয়েন গুলো কিন্তু ব্যবহার করার হতো হাজার হাজার বছর পূর্বে, যখন টাকা ছিল না। তো রেমিকের কাছে এখনো যেহেতু গোল্ড কয়েন রয়েছে, তার তার বয়স অনেক বেশি। তবে স্ট্যাক স্বর্ণ পেয়ে অনেক খুশি। আর অন্যদিকে তারপর ম্যারি করে কি, স্ট্যাককে সিডিউস করতে থাকে এবং একটা পার্সোনাল রুমে নিয়ে যায়। আর ওইদিকে কনভেন্ট চলে যায় হচ্ছে হাগিতে। তবে জঙ্গলে সে কিছু আওয়াজ শুনতে পায়। আর এইদিকে ম্যারি তো অলরেডি জম্বি হয়ে গিয়েছে, ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তার মুখ থেকে সেম লালা পড়ছে, যা সহ্য করে রেখেছে। বাট স্ট্যাক এটা বুঝতে পারে না কি হইলো, স্ট্যাকের মাথা তো আবল তাবল হয়ে আছে। আবার এইদিকে ওরা ভেতরে ঢুকেছে, এজন্য কেউ ওদের ডিস্টার্বও করছে না। বাট তখনই স্মোক চলে আসে, কারণ কিচেনে একটা সমস্যা হয়েছে, সে তার ভাইয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করতে চায়। দুই ভাই মনে করো পার্টনার হিসেবে কাজ করে, ঠিক আমরা দুই ভাই ভাবে কাজ করি। তো যাই হোক, এরপর সে যখন ভেতরে প্রবেশ করে সে দেখে ম্যারি স্ট্যাকের শরীরের উপর বসে রক্তপান করছে। আর এই দৃশ্য দেখে স্মোক তো ভয় পেয়ে যায় এবং কয়েকটা গুলি মারে ম্যারির গায়ে। তবে ম্যারির কিছুই হয় না, সে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর স্ট্যাকের দিকে চরম ঘায়েল ছিল এবং তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে এবং অল্প সময়ের মধ্যে সে মারা যায়। আর তারপর স্মোক অ্যানিকে বলে, তোমার জাদু করে বা ম্যাজিক করে আমার ভাইকে ঠিক করে দাও। বাট অ্যানি জানে এটা পসিবল নয়। তো যাই হোক, আজকের মতো পার্টি তো এখানেই মনে করো শেষ, কোনো কিছু করার নেই এবং মানুষদেরকে বলা হয় আপনারা চলে যান। কিন্তু কেউ বুঝতেই পারছিল না ঘটনাটা কি ঘটলো। আর তখন স্যামি এসে বলে যে ম্যারি বলেছিল তোমাদের সবাইকে আমরা শেষ করে দেব। তো এখানে ম্যারি তো একা, ও আমরা বলতে কাকে বুঝিয়েছে। কিন্তু এই কথাটা বুঝতে পারে স্মোকের স্ত্রী অ্যানি, যে কবিরাজ আর কি। সে বলে তুমি স্ট্যাকের বডিটা বাইরে দিয়ে আসো বা ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো। আর অন্যদিকে আমরা দেখি চাইনিজ কাপল গ্রেস জানায় যে আমাদের এখান থেকে বেরোতে হবে। আর আমরা তো এসেছিলাম শুধুমাত্র তোমাদেরকে পার্টিতে হেল্প করতে, কিন্তু এখন যা হয়েছে এর মধ্যে আমরা থাকতে চাই না এবং মনে হয় আরো খারাপ কিছু ওয়েট করছে। তো যাই হোক, এখানে চাইনিজ হাজবেন্ড যাই হচ্ছে গাড়ি আনার জন্য। আর অন্যদিকে যে দারোয়ান ছিল সে টয়লেট থেকে ফিরে এসেছে এবং বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। তো তাকে সবাই জিজ্ঞাসা করে এত কিছু হয়ে গেল তুমি কোথায় ছিলে? বাট এখানে ওই কথা না, দারোয়ান উল্টো বলে আমি কি ভেতরে আসতে পারি? তোমরা কি আমাকে ভেতরে আসার অনুমতি দেবে যাতে আমি তোমাদের সবাইকে হেল্প করতে পারি? তো তখন সবার একটু খটকা লাগে যে কনভেন্টের হঠাৎ করে কি হলো, তো নিজেদেরই লোক, ওকে আবার ইনভাইট করে আনতে হবে কেন, ডেকে নিয়ে আসতে হবে কেন? সে তো চাইলে এমনি ঢুকতে পারে। কিন্তু অ্যানি যে কবিরাজ, ও বুঝতে পারে ঘটনা কি, পুরো কেসটা বুঝতে পারে। অ্যানি বলে ও মৃত, কিন্তু কনভেন্ট স্বীকার করে না, কারণ তার ব্রেন তো সজাগ রয়েছে এবং সে উল্টে অ্যানিকে পাগল প্রমাণ করার চেষ্টা করে, কবিরাজি পাগল।
করবো, কিন্তু তখন সেখানে একটা ঝগড়া লাগে এবং কনবেট বলে আচ্ছা ঠিক আছে আমি প্রবেশ করবো না, আর সে স্মোকের থেকে টাকা চায় যে টাকা তো আমি চলে যাই। তো স্মোক যখনই হাত বেড়ে টাকা দেওয়ার চেষ্টা করে তখনই কনবেট ওর হাতে কামড় দেওয়ার চেষ্টা করে, বাট তখন স্মোক করে কি ওকে গুলিটা মেরে দেয় এবং সবাই বুঝতে পারে যে কনবেটও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। এবং এর সাথে এটাও সবাই বুঝতে পারে যে এই ভ্যাম্পায়াররা বা এই ভয়ঙ্কর প্রাণীরা তারা ইনভাইটেশন ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবে না। আর অন্যদিকে স্টেক যে একটু আগে মারা গিয়েছিল সে আবারও জীবিত হয়ে গিয়েছে, আর স্মোক তখন ভাবে যে আমার ভাই হয়তো আবার জীবিত হয়ে ফিরে এসেছে। বাট অ্যানি বলে এটা তোমার ভাই না, তোমার ভাইয়ের পালস বন্ধ হয়ে গিয়েছিল, রক্তঝয় হয়ে গিয়েছিল, ও মারা গিয়েছে। তবে এখানে আমরা দেখতে পাই এই মরা মানুষগুলো আবার নর্মাল রিয়াক্ট করছে, একবারে হুবহু আগের মানুষের মতোই। তো তাদের জীবন চলে গেলেও তাদের জান তো এসেছে ভ্যাম্পায়ার হিসেবে, কিন্তু ব্রেন তো আগেরটাই রয়ে গিয়েছে। তো আমরা একটা পর্যায়ে দেখতে পাই স্টেক দরজা ভেঙে বাইরে আসে, আর তখনই অ্যানি করিকোর মুখে গার্লিক ওয়াটার ছুঁড়ে মারে। গার্লিক ওয়াটার মানে হচ্ছে রসুনের পানি, আর ভ্যাম্পায়ারের রসুনের পানি সহ্য করতে পারে না। তো এই কারণে স্টেক দৌড়ে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। আর তারপর অ্যানি পুরো বিষয়টা এক্সপ্লেন করে যে প্রাচীনকালে যে গল্পগুলো শুনেছিলাম ভ্যাম্পায়ারের, সেই গল্পগুলো তাহলে সত্য। তো যে ভ্যাম্পায়ার হয়ে যায় সে মরে যায়, কিন্তু তার আত্মা বা ব্রেনটা অ্যাক্টিভ থেকে যায়। আর এটা একটা অভিশাপ যে মৃত মানুষের সে ঘুরছে, আর এই অভিশাপের একটাই উপায় মুক্তি পাওয়ার, সেটা হলো তাকে একদম মেরে দিতে হবে। আর মেরে দেওয়ার পদ্ধতি হচ্ছে হয় তাদেরকে সূর্যের আলোতে ফেলতে হবে, নয়তো একটা ধারালো কাঠ সরাসরি তাদের বুকে ভেতর দিয়ে ঢুকাতে হবে, অথবা সিলভার দিয়ে তাদেরকে দমন করা সম্ভব। আর এর সাথে অ্যানি তখন ওর এক্স হাজবেন্ড স্মোককে প্রমিস করতে বলে যদি কোনো কারণে আমি নিজেও ভ্যাম্পায়ার হয়ে যাই তুমি কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি হত্যা করে দিও, আমি এই ভ্যাম্পায়ারের অভিশাপ পেতে চাই না, আমি মারা গিয়ে স্বর্গে বা মৃত মেয়ের কাছে যেতে চাই। আর অন্যদিকে আমরা দেখতে পাই ভ্যাম্পায়ার রেমিক তার একটা বিশাল গ্রুপ বানিয়ে ফেলেছে, মানে ওর মতো একটা গ্রুপ বানিয়ে ফেলেছে। মানে এখানে ভ্যাম্পায়ার নিজেও তো একটা মনে করে নির্যাতিত লোক, ও তো সমাজের বাইরের লোক, তো ও নিজেও চায় যে ওর মতো একটা সমাজ তৈরি হোক। মানে ওই সময় আমেরিকাতে যেটা চলছিল যার যার মতো করে একটা সমাজ তৈরি করার, এবং আমেরিকাতে কিন্তু অনেক যুদ্ধ অনেক সিভিল ওয়ার হয়েছে নিজেদের মধ্যেই। আর এইদিকে আমরা দেখি ঘরের মধ্যে মানুষগুলো তারা রসুন খেয়ে নিয়েছে যাতে তাদের রক্তগুলো ভ্যাম্পায়াররা না খেতে পারে। আর অন্যদিকে গ্রেসের স্বামী অর্থাৎ ওই চাইনিজ লোকটি সে এসেছে তার স্ত্রীকে ডাকার জন্য, আর ওইদিকে কনরেড আরেকজন মানুষকে হত্যা করেছে, কিন্তু ওই চাইনিজ স্বামী সিম্পল দাঁড়িয়ে রয়েছে, সে ভয় পাচ্ছে না। তো ওকে দেখে সবাই বুঝতে পারে ও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং ও ওর স্ত্রীকে বাইরে আসতে বলছে। তো যখন কেউ আসে না সবাই বুঝতে পেরেছে, তখন রেমিক নিজে আসে, আর রেমিকের কারণে এই রোগটা সবার মধ্যে ছড়িয়েছে, মানে সবাই ভ্যাম্পায়ার হয়েছে। তো এই কারণে রেমিক যেহেতু এদের গড, মানে ভ্যাম্পায়ার গড, তো রেমিক সবার স্মৃতি জানে, সে সবার ব্রেন সে রিড করতে পারছে। তো রেমিক ওই চাইনিজ লোকটার ব্রেন রিড করে চাইনিজ ভাষায় কথা বলতে শুরু করে, এবং সেই চাইনিজ মহিলাকে এটাও বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি বাইরে না আসো আমি তোমার দোকানে যাব যেখানে তোমার মেয়ে লিজা রয়েছে, তাকে গিয়ে আমি খেয়ে ফেলবো। তো তখন ওই চাইনিজ মহিলা রেগে যায় এবং বলে তোকে আমি খুন করে ফেলবো। তো রেমিক তখন বলে ঠিক আছে যদি খুন করতে চাও সমস্যা নেই, এত কষ্ট করতে হবে না, জাস্ট খালি আমাদেরকে ইনভাইট করে ভেতরে আসার জন্য ইনভাইট করো, দ্যাটস ইট। আর ভেতরে আসলে সমস্যাটাই কি, তোমরা মৃত্যুর পরে যে স্বর্গের খোঁজ করছো সেই স্বর্গ তো আমরা এখানেই পেতে পারি। তুমি যদি আমার মতো হয় একটু অমরত্ব পাবে, সারা জীবন বেঁচে থাকবে, হাজার হাজার বছর কেটে যাবে, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, বাট তোমরা চেঞ্জ হবে না, বুড়ো হবে না, সবাই স্বাধীন হতে চায়, তুমিও স্বাধীন হতে পারবে, তোমার স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটাই তো মজার লাইফ, চলো আমরা একসাথে সবাই স্বাধীন হই। তো যাই হোক এখানে আমরা কিছু তথ্য জানতে পারি যে লোকটার কাছ থেকে ওরা ব্যারেল হাউস কিনেছে সে কিন্তু নিজেই ক্ল্যানের একজন হেড, মানে সেই কুকলুক্স ক্ল্যান যারা কালোদেরকে হত্যা করে। এবং এই রেমিক যে কাপলের বাড়িতে গিয়েছিল, যে কাপলকে ও ভ্যাম্পায়ার বানিয়েছে, সেই কাপলটা কিন্তু আবার ওই ক্ল্যানের হেডের ভাতিজা, এবং ওদের প্ল্যান ছিল কালকে সকালে এসে, মানে এখানে যে নাইট ক্লাবে আজকে পার্টি হবে কালকে সকালে একবার এসে সবগুলোকে কালো মানুষ করে মেরে ফেলবে। স্মোকদের কি প্ল্যান ছিল, তারা টাকা কামিয়ে আরো বড় হবে। তো যাই হোক এরপর স্ট্যাক আসে এবং সে তার ভাইকে বলে ভাই তুই যে স্বাধীনতার খোঁজ করছিলি, চেয়েছিলি প্রচুর টাকা ইনকাম করবি, শক্তি পাবি, আমাদের গ্যাং থাকবে, সেটা এইভাবে থেকে আমরা কোনোদিনও পারবো না, আমাদের একটাই ফ্রিডম পাওয়ার উপায়, সেটা হচ্ছে চল আমরা সবাই ভ্যাম্পায়ার হই, আমাদেরকে ভেতরে আমন্ত্রণ কর, আর আমি তোর সাথে নতুন জীবন সারা জীবন কাটাতে চাই, আমরা একসাথে থাকতে চাই। এবং এত সুন্দর করে ওরা উপস্থাপন করে, এত সুবিধা দেখায় ডেস্টিনি 2000 লিমিটেডের মতো, মানে সবাই রাজি হয়ে যায় অ্যাকাউন্ট খুলতে। মানে এখানে প্রায় অনেকগুলো মানুষ ওদের সাথে জয়েন করার মনে করো যে আকর্ষণ বোধ করে, কারণ ওরা জীবনে তো স্বাধীনতা পায়নি। আর অন্যদিকে চাইনিজ মহিলাটি তার ছোট মেয়েটাকে নিয়ে খুবই চিন্তিত ছিল, তার উপর স্বামী বাইরে ইনফেক্টেড অবস্থায় রয়েছে, তো সে পুরো পাগল হয়ে যায় এবং এত রাগ হয়ে যায় যে সে ভ্যাম্পায়ারদের মারতেছে, এবং রাগের চোটে একটা সময় সে ভ্যাম্পায়ারদের আমন্ত্রণ জানিয়ে যে তোদেরকে আমি মারবো, আয় ভেতরে আয়। তো কি হবে বুঝতেই পারছো। তো এরপর ভেতরে মারামারি শুরু হয়, ব্যাপক ফাইট। তবে এখানে একটা কাজ করতে পারে, ওই চাইনিজ মহিলাটি তার স্বামীকে হত্যা করতে পারে, তবে সেও মারা যায়, এবং এখানে বহু ভ্যাম্পায়ার মারা যায়, বহুত মানুষ মারা যায়। আর এইদিকে আমরা দেখি স্ট্যাক করে কি ওর ভাবি অ্যানিকে কামড় দিয়ে দেয়। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যানি কিন্তু এক্স হাজবেন্ড স্মোককে বলেছিল যে আমি একটা ভ্যাম্পায়ার হয়ে মরতে চাই না, আমি সরাসরি মানুষ হয়ে মরতে চাই, আমার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো স্মোক তার প্রমিসটা রাখে, সে অ্যানিকে সেভাবে হত্যা করে যাতে সে ভ্যাম্পায়ারে পরিণত না হয়। আর এখানে এখন বেঁচে রয়েছে শুধুমাত্র স্মোক আর স্যামি। তবে এখানে লক্ষ্য স্যামির জন্যই কিন্তু রেমিক এখানে এসেছে, আর এর কারণটা হচ্ছে সেই গান। তো এইখানে রেমিক একটা অফার দেয়, একটা ডিল দেয়, আমি সবাইকে ছেড়ে দেবো, জাস্ট স্যামিকে আমার হাতে দিয়ে দাও। আসলে স্যামির মধ্যে সেই শক্তি রয়েছে, যে ট্যালেন্ট রয়েছে, যেটা দিয়ে
রেমিক তার পূর্বপুরুষদের বা আরো ভ্যাম্পায়ারদের একত্রিত করতে পারবে তার গান দিয়ে। রেমিকও তার পরিবারের সাথে, তার পূর্বপুরুষদের সাথে, তার ভালোবাসার মানুষদের সাথে একত্রিত হতে চায়, সেই আত্মাগুলোকে ডাকতে চায়, আর সেটা করবে একমাত্র স্যামির সঙ্গীতই। তো এই কারণে সে স্যামির পাওয়ারটা চায়, তাকে গান গাওয়াতে চায়। আর অন্যদিকে স্মোক আর স্ট্যাগের দুই ভাইয়ের লড়াই হচ্ছিল, এবং আমরা লক্ষ্য করি স্ট্যাগ কিন্তু তার ভাইয়ের উপর মানে ভ্যাম্পায়ার সত্ত্বেও স্মোককে মারতে চাচ্ছে না। ও জাস্ট সিধা সাধাই বলছে, ভাই তুই আমার দলে আয়। এবং তাদের অনেক তর্ক হয়, এবং লাস্টে যখন কোনোভাবেই স্মোক মারে না, তখন স্ট্যাগ করে কি ওকে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্মোকের গলাতে কামড় দিতে পারে না একটা কারণেই, ওর গলায় এক টাইপের হাড় ছিল যেটা অ্যানি ওকে দিয়েছিল। এবং আজকে এই পরিস্থিতিতে স্মোক বুঝতে পারে যে আমার বউকে আমি জীবনে বিশ্বাস করিনি, ওর হাড়ি আমাকে বাঁচালো। আর তারপর স্মোক করে কি সেই ধারালো কাঠ নিয়ে স্ট্যাগের বুকে মানে ভাইয়ের বুকে যখন আঘাত করতেই যাবে, তখন স্মোক শেষবারের মতো বলে ওঠে, ভাই তুই আমাকে পারলে ক্ষমা করে দিস, আমি এবার তোকে রক্ষা করতে পারলাম না। এই কথার অর্থ হচ্ছে ছোটবেলা থেকে স্মোক তার ছোট ভাই স্ট্যাগকে সবকিছু থেকে রক্ষা করেছে, সবকিছু থেকে বাঁচিয়েছে, কিন্তু নিয়তির খেলায় আজকে তার নিজের ভাইকে তার হাতেও হত্যা করতে হবে। আর তখন ভ্যাম্পায়ার ভাই স্ট্যাগ বলে ওঠে, তোমার সরি বলার কিছু নেই, তুমি সারা জীবন তো এটাই করেছো, আমাকে রক্ষাই করেছো, আমি একটুও তোমার উপর মন খারাপ নই। তো এইসব কথা আমরা বুঝতে পারি ও ভ্যাম্পায়ার হয়ে গেলেও পুরো হুঁশে রয়েছে, এবং ওরা জানে ওরা কি করছে, মানে জম্বি টাইপ হয়ে যায়নি। আর অন্যদিকে রেমিক স্যামিকে ধরেছে, এবং সে স্যামের ট্যালেন্টটা, তার গানের শক্তিটা চায়। আর মুভির শুরুতে আমরা স্যামের মুখে যে আচরটা দেখেছি, এটা কিন্তু রেমিকের কারণে হয়েছে, তার নখের আচর। তো স্যামি তখন বাঁচার জন্য বাইবেলের কিছু কথা পড়তে থাকে। সে ভেবেছিল এগুলো হয়তো শয়তান, কারণ তার বাবা বলেছে শয়তান গানে আকর্ষিত হয়। তবে তখনই ওই ভ্যাম্পায়ার রেমিক নিজে করে কি বাইবেলের পবিত্র লাইনগুলো পড়তে থাকে, এবং বলে জোর করে আমাদের এই বাইবেলগুলো পড়ানো হয়েছিল। তো এখানে বিষয়টা কিভাবে দেখানো হয়েছে, এই ভ্যাম্পায়ার একটা আইরিশ, এবং ওই সময় ওরা ছিল নিগৃহীত, মানে সবার সাথে মিশতে পারতো না, এবং ওদেরকে জোর করে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানিয়েছিল, এরকম একটা কিছু, মানে ধর্ম চাপিয়ে দিয়েছিল। দেখো কি সিস্টেমে বুঝিয়ে দিয়েছে। তো যাক, স্যামি তখন ভয় পেয়ে করে কি ওর গিটারটা রেমিকের মুখে বাড়ি মারে। আর এই গিটারের মধ্যে কিন্তু সিলভারের একটা প্লেট ছিল, যেটা রেমিকের মাথায় গেঁথে যায়। তবে এতে তেমন কিছু হয় না রেমিকের, বাট তখন এখানে স্মোক চলে আসে, এবং আমরা দেখতে পাই সে সরাসরি রেমিকের বুকের মধ্যে একটা কাঠ ঢুকিয়ে দেয়। আর ততক্ষণে ভোরের সূর্যের আলো উঠে গিয়েছে, আর এই কারণে সেখানে উপস্থিত আহত সুস্থ প্রত্যেকটা ভ্যাম্পায়ার পুড়ে মারা যায়। আর আমরা এটাও বুঝতে পারি স্মোক তার ভাই স্ট্যাগকেও হয়তো মেরে এসেছে। তো যাই, এরপর সকালবেলা স্মোক স্যামিকে তার গাড়ির চাবিটা দেয়, এবং বলে তুই বাড়ি চলে যা, আর এই গিটারটা মাটিতে পুঁতে দিস। তো এরপর স্যামি করে কি সেই গাড়ি নিয়ে চলে যায় চার্চে, যেখানে তার পিতা রয়েছে, এবং গল্পের শুরুটা এখান থেকে হয়েছিল। আর অন্যদিকে স্মোক এখনো সেই স্থানে রয়েছে, কারণ তার একটা কাজ করে এখনো বাকি ছিল। কারণটা হচ্ছে যে মানুষটার কাছ থেকে সেই বাড়িটা কিনেছে, ওই সাদা চামড়া, ওরা তো সকালবেলা আসতো সবাইকে হত্যা করার জন্য কালো মানুষদের। তো যদিও আর কালো মানুষ সব মারা গিয়েছে, তবে তারপর ওই ক্ল্যানকেও শেষ করে দেবে। তো তাদের অপেক্ষাতে ওর প্রস্তুতি নিয়ে রয়েছে। তো ওরা তো আসে, কিন্তু স্মোক তো আগে থেকে প্রস্তুত, সবাইকে গুলি করে হত্যা করে দেয়। তবে এই কারণে স্মোকের পেটেও একটা গুলি লাগে, অনেক বড় একটা ক্ষত হয়, এবং স্মোক বুঝতে পারে তার চলে যাওয়ার সময় এসেছে, এবং সে যে স্বপ্নটা দেখেছিল সেটা কখনোই পূরণ হবে না। তবে সে এরপর মারা যাওয়ার আগে আরেকটা স্বপ্ন দেখে, যেটা দেখে সে খুশি হয়। সেটা হচ্ছে সে তার মেয়ে আর তার স্ত্রীর সাথে মিট করবে। এবং এরপর আমরা দেখতে পাই অ্যানির কোলে তার ছোট্ট মেয়েটা রয়েছে, আর সে স্মোককে বলছে বাচ্চাটাকে একটু নেবে, আর স্মোক তখন তার নিজের মেয়েকে কোলে নিয়ে নেয়। তো এখানে আমরা বুঝতে পারি স্মোকও মরে স্বর্গে চলে গিয়েছে। আর অন্যদিকে স্যামি, যে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করে, আর তার পিতা তো বলেই ছিল যে এই গিটারে একদিন সেই শয়তান ডেভিলকে ডেকে আনবে, আর সে তার ছেলেকে বারবার বলে গিটার ফেলে দাও, আমার সাথে এসে প্রে করো। তবে স্যামি সেটা ফেলে না, বরং সেই গিটারের ভাঙা টুকরোটা নিজের বুকে জড়িয়ে রাখে, এবং গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এরপর অনেক সময় কেটে গিয়েছে, 60 বছর কেটে গিয়েছে। তো স্যামি এখন বৃদ্ধ, এবং একটা স্টেজে পারফর্ম করছে, এবং সে খুবই ফেমাস। তো পারফরমেন্সের শেষে সে একটা রেস্ট নিচ্ছে, আর তখন এখানে কিছু মানুষ আসে ওর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং আমরা অবাক হয়ে দেখতে পাই এটা হচ্ছে স্টেক, মানে ছোট ভাই এবং তার গার্লফ্রেন্ড ম্যারি। তো কি হয়েছিল, সে রাতে তো সব ভ্যাম্পায়ার মারা গিয়েছিল, তাহলে ওরা দুজন কই থেকে আসলো? তবে ওরা এখনো বেঁচে রয়েছে, এবং আমরা দেখতে পাই দেখতে একই রকম রয়েছে, যেহেতু ভ্যাম্পায়ার কখনো বুড়ো হবে না, এবং সময়ের সাথে সাথে ওদের স্টাইল লুক চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে স্ট্যাক এসে স্যামিকে একটা অফার দেয় যে তোমার বয়স হয়েছে, ভেতরে রোগও হয়েছে, তোমার হাতে আর বেশি সময় নেই, তো তুমি যদি চাও এই কষ্ট যন্ত্রণাকে দূরে সরিয়ে দিতে পারো, আমাদের মতো অমর হতে পারো। বাট স্যামি তখন না বলে দেয়। তবে এইখানে একটা ব্যাপার হচ্ছে, গত 60 বছর হয়ে গিয়েছে, এতদিনও কিন্তু স্ট্যাকরা স্যামির সামনে আসেনি। কেন আসেনি আমরা জানতে পারি সেই রাতে স্ট্যাকের সাথে স্মোকের যখন লড়াই বেঁধেছিল, সেদিন স্মোক ওর ভাইকে কিন্তু ইচ্ছে করে হত্যা করেনি, এবং ওর ভাইকে বলেছিল যদি তুই স্যামিকে অলওয়েজ প্রোটেক্ট করিস আমি তোকে ছেড়ে দেবো। মানে কোনো না কোনো ভ্যাম্পায়ার তো রয়েছে, আবারও হয়তো স্যামির পেছনে আসবে। তো এই জন্য স্ট্যাক এতদিন স্যামিকে কিছু বলেনি, কারণ সে তার ভাইকে প্রমিস করেছিল। তো যাই হোক, অনেকদিন পর দেখা হয়েছে, 60 বছর পর। তো স্যামি ওদেরকে একটা সুন্দর গান শোনায়, আর ওরাও খুশি হয়ে স্যামিকে একটা গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট তখনই স্যামি ওদেরকে একটা ডাক দেয়, এবং বলে আমার তো এখন বয়স হচ্ছে, হয়তো কোনো একদিন সকালবেলা আমার ঘুম ভাঙবে সেই দুঃস্বপ্ন মনে করে, যেটা 60 বছর আগে ঘটেছিল, মানে সেই রাতে যে সবাই মরল। কিন্তু ওই দিন রাতে ওই ঘটনা ঘটার আগে আমি লাইফে যতখানি ফ্রিবোধ করেছিলাম, সেই ফ্রিবোধ আমি এত বড় হয়েছে, এত কিছু হয়েছি, কোনোদিন আর পাইনি সেই মজাটা। কারণ ওই দিন আমি জীবনে প্রথম মন খুলে গান গিয়েছিলাম মানুষদের মধ্যে। কিন্তু স্টেক, তুমি তো বেঁচে রয়েছো এত বছর, তুমি কি ওই জিনিসটা আর কখনো ফিল করতে পারবে? স্টেক
তখন জানায়, না আমি এখন আমার ভাইকে মিস করি। আর সেদিনই আমি আর আমার ভাই সবচেয়ে বেশি ফ্রি ছিলাম, প্রত্যেকেই আমরা আনন্দে ছিলাম। আর সেদিনই তো আমি লাস্টবারের মতো আমার ভাই আর শেষবারের মতো সূর্যকে অনুভব করেছিলাম। তো এখানে স্ট্যাকও মেনে নেয় যে জিনিসটাকে সে প্রথমে স্বাধীনতা বলেছিল, সে বুঝতে পেরেছে যে এতভাবে লং ভাবে বেঁচে থাকে এটা স্বাধীনতা নয়, বরং অভিশাপ। সে একটা অভিশাপে আটকে রয়েছে। তো এরপর সিনেমা শেষ হয় বৃদ্ধ স্যামের মুখে একটা হালকা হাসি দিয়ে। আর সেম এই হাসি আমরা দেখেছিলাম 60 বছর আগে, যখন সে সারা দিন চাকরের কাজ করতে এবং লাস্টে গিয়ে একটা গান গাইতে পেরেছিল, ওই আনন্দ করতে পেরেছিল, ওই আনন্দে হেসেছিল। তো এখানে সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা এই বছরে রিলিজ পাওয়া একটা সিনেমা। তবে এই সিনেমার কাহিনীতে কিন্তু ভাই সেই লেভেলের একটা জোর ছিল। এবং তোমাদের যদি কোনো সাজেশনস থাকে সিনেমা নিয়ে, তোমরা কাইন্ডলি আমাকে সাজেশন করতে পারো। এবং আমরা র্যান্ডম ভিডিও চাইলে ওয়ার টাইপ, কমান্ডো টাইপ, অ্যাকশন টাইপের সিনেমা আনতে চাচ্ছি। কয়েকটা সিলেক্ট করেছি, ওয়েট করে খুব শীঘ্রই জোশ কিছু সিনেমা আসছে। বাই।